প্রকার লাইপোপ্রোটিন জাতীয় পদার্থ যকৃতের অভ্যন্তরে এলডিএল এবং এইচডিএল উভয় প্রকার কোলেস্টেরল উৎপন্ন হয়। দাড়ি সাথী লেখো, এলডিএল দেহের জন্য ক্ষতিকর কিন্তু এইচডিএল দেহের জন্য এক প্রকার উপকারী কোলেস্টেরল। এলডিএল দেহের জন্য ক্ষতিকর কিন্তু এইচডিএল দেহের জন্য এক প্রকার উপকারী কোলেস্টেরল, যাকে গুড কোলেস্টেরল বলা হয়। কোলেস্টেরল এক প্রকার যাকে গুড কোলেস্টেরল বলা হয়, গুড কোলেস্টেরল। আবার বলবো, আমি পুরোটা আবার বলবো, পরে রেকর্ডও দেখে নিতে পারবো, সমস্যা নাই। কোলেস্টেরল উৎপাদন, এটা হচ্ছে যকৃতের কাজে 7 নাম্বার। তাড়াতাড়ি আমরা যকৃতের কাজটা শেষ করে নতুন পড়ায় যেতে চাই। কোলেস্টেরল উৎপাদন, তার আন্ডারে লিখতে শুরু করেছি। কোলেস্টেরল এক প্রকার লাইপোপ্রোটিন জাতীয় পদার্থ। যকৃতের অভ্যন্তরে এলডিএল এবং এইচডিএল দুই প্রকার কোলেস্টেরল উৎপন্ন হয়, উভয় প্রকার কোলেস্টেরল উৎপন্ন হয়। এলডিএল দেহের জন্য ক্ষতিকর হলেও এইচডিএল এক প্রকার উপকারী কোলেস্টেরল, যাকে গুড কোলেস্টেরল বলে। এইচডিএল এক প্রকার উপকারী কোলেস্টেরল, যাকে গুড কোলেস্টেরল বলে। আমরা জানি, আমরা যখন ফ্লুইড মোজাইক মডেল করেছিলাম তখন এরকমের লিপিডের 2টা লেয়ার দেখছিলাম, এবং সেই লিপিডের মাঝে মাঝে কিন্তু কোলেস্টেরল থাকে। কোলেস্টেরলটাও কিন্তু হচ্ছে রঙিন। আমরা যখন কোষ মেমব্রেন মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করব তখন দেখবো এই যে লিপিড অণুর মাঝে মাঝে রঙিন ছোট ছোট এক প্রকারের অণু দেখা যায়, রঙিন বড় বড় অণুও দেখা যায়। বড় যে অণুগুলো রঙিন দেখা যায় সেগুলো হচ্ছে প্রোটিন। যে কোনো কোষের মেমব্রেনে লিপিড আর প্রোটিন থাকে প্রধানত, কিন্তু এই লিপিডের মাঝে মাঝে আরেক ধরনের ছোট ছোট রঙিন বস্তু দেখা যায় যাদেরকে বলা হয় কোলেস্টেরল। এটা কিন্তু এইচডিএল নামক কোলেস্টেরল। কোষ মেমব্রেন তৈরিতে এইচডিএল কোলেস্টেরল অংশগ্রহণ করে। একমাত্র ব্যাকটেরিয়া ছাড়া সব জীবের কোষ মেমব্রেনে এই কোলেস্টেরল পাওয়া যায়। তো যাই হোক, সেটা আমরা এখন বলবো। লেখো, কোষ মেমব্রেন তৈরিতে কোলেস্টেরল অংশগ্রহণ করে। কোষ মেমব্রেন তৈরিতে কোলেস্টেরল অংশগ্রহণ করে। কোষ মেমব্রেন তৈরিতে কোলেস্টেরল অংশগ্রহণ করে। ঠিক আছে, কোলেস্টেরল উৎপাদন সম্পর্কে আর কিছু বলবো না। এর পরেরটা বলো, নাম্বার 8, যকৃতের কাজের নাম্বার 8 বলো। স্যার পিত্তরস উৎপাদন। পিত্তরস উৎপাদন, পিত্তরস উৎপাদন। পিত্তরসকে ইংরেজিতে বলে বাইল। পিত্তরস উৎপাদন। আচ্ছা, এটা আমরা এর আগেও একবার আলোচনা করেছি, তারপরে এখন আবার একটুখানি বলি। সেটা হচ্ছে এই যে যকৃৎ, হ্যাঁ, এই যে যকৃৎ, এই যকৃতের মধ্যেই কিন্তু পিত্তরস তৈরি হয়, আর কিন্তু কোথাও হয় না। পিত্তথলির ভিতরে কিন্তু পিত্তরস তৈরি হয় না। যকৃতের ভেতরে অসংখ্য কুফার কোষ আছে, হেপাটিক কোষগুলোর ফাঁকে ফাঁকে। কুফার কোষ, KUPFFER, কুফার কোষ। এই কোষগুলো কি করে? 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। 120 দিন হয়েছে এমন লোহিত রক্তকণিকা, RBC বা রেড ব্লাড কর্পাসেলকে দেখেই ওরা চিনতে পারে। কুফার কোষ তখন সেই লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। লোহিত রক্তকণিকাকে ভাঙলে পাওয়া যায় হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ, আমরা সেটা সবাই জানি, হিমোগ্লোবিন। পরবর্তীতে এই হিমোগ্লোবিনটাকেও আবার ভেঙে ফেলে ওই কুফার কোষ। হিমোগ্লোবিনটাকে ভাঙলে পাওয়া যায় হিম নামক একটা মূলক, হিম মূলক পাওয়া যায়, আর গ্লোবিন নামক প্রোটিন পাওয়া যায়, গ্লোবিন প্রোটিন পাওয়া যায়। এই গ্লোবিন প্রোটিনটা দেহের ভিতরে প্রোটিনের যে সকল চাহিদা আছে সেই চাহিদা পূরণ করে। এই হিম মূলকটা আবার ভেঙে যায়। হিম মূলকটা যখন আবার ভেঙে যায়, এইভাবে ভেঙে যায় ওর ভেতর থেকে আয়রনটা পৃথক হয়ে যায়। হিম মূলকের ভেতর থেকে আয়রনটা পৃথক হয়ে যায়, এবং আয়রন পৃথক করার কাজটা করে হচ্ছে তোমার একটা হরমোন আছে, হরমোনের নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। ইরাইথ্রোপোয়েটিন, এই হরমোনটা তৈরি হয় কিডনির মধ্যে, কিন্তু কাজ করে এসে কলিজার মধ্যে। ইরাইথ্রোপোয়েটিন হরমোন এই হিম মূলকের ভেতর থেকে আয়রনটাকে সরিয়ে হাড়ের মজ্জার মধ্যে নিয়ে যায়। হাড়ের মজ্জার মধ্যে নতুন লোহিত রক্তকণিকা তৈরির সময় এই আগের লোহিত রক্তকণিকা ভেঙে যে আয়রন পাওয়া যায় সেটা আবার নতুন ব্যবহৃত হয়, পুনঃব্যবহৃত হয়। হিম মূলকের ভেতর থেকে আয়রনটাকে সরিয়ে নেওয়ার কাজ করে ইরাইথ্রোপোয়েটিন নামক একটা হরমোন। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ইরাইথ্রোপোয়েসিস। ইরাইথ্রোপোয়েসিস
পোয়েসিস, ইরেথ্রোপোয়েসিস, এবং সেই আয়রনটা গিয়ে হাড়ের মজ্জার ভিতরে ঢুকে ওখানে আবার স্টেম সেল আছে, ওরা আবার নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে থাকে এবং সেখানে গিয়ে আয়রনটা আবার ইউজ হয়। কিন্তু হিমমূলকের ভিতর থেকে যখন আয়রন সরে যায়, বাকি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পরফাইরিন জাতীয় যৌগ, পরফাইরিন। এই পরফাইরিন যৌগটা কেমিক্যাল রিঅ্যাকশন করে একটা পদার্থে পরিণত হয় যার নাম হচ্ছে বিলিভার্ডিন। বিলিভার্ডিন হচ্ছে একটা সবুজ রঙের পদার্থ। এই বিলিভার্ডিনটা আরো কিছু রাসায়নিক পরিবর্তনের ফলে কিছুটা বিলিভার্ডিন, সব না, পরিণত হয় বিলিরুবিন নামক একটা রাসায়নিক পদার্থে, বিলিরুবিন। কিন্তু বিলিরুবিনের রং হচ্ছে হলুদ। অধিকাংশ বিলিভার্ডিনই বিলিরুবিনে পরিণত হয়, কিছুটা বিলিভার্ডিন হয় না। তো এই যে বিলিভার্ডিনটুকু পরিণত হয় না বিলিরুবিনে, সেইটা আর এই বিলিরুবিন যেটা তৈরি হলো এখন সেইটা, এর সাথে কিছু খনিজ লবণ মেশে, খনিজ লবণ যার নাম হচ্ছে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এরকমের কিছু খনিজ লবণ এর সাথে মেশে, আর পানি, তখন যে এই সবটা মিলে একটা পদার্থ তৈরি হয়, এটাকে বলা হয় পিত্তরস বা বাইল। এইভাবে কলিজার মধ্যে প্রতিনিয়ত লোহিত রক্তকণিকা ভেঙে ভেঙে বাইল বা পিত্তরস তৈরি হতে থাকে। প্রত্যেকটা লোবিউলের চারপাশে এই বাইল ডাক্ট আছে। সেই বাইল ডাক্ট এক ধরনের সরু শাখা প্রশাখা আছে যাদের বলে ক্যানালিকুলি, তাদের মাধ্যমে ওই পিত্তরসটা কালেক্ট করে নিয়ে আসে। হেপাটিক কোষের মাঝে মাঝে যে সাইনোসয়েড ফাঁকা স্থান আছে, সেখান থেকে এই পিত্তরসটাকে কালেক্ট করে নিয়ে আসে বাইল ডাক্ট। সবগুলো লোবিউল থেকে বাইল ডাক্ট বের হয়ে এসে একটা ডান খণ্ড থেকে নল বের হয়ে আসে, যাকে বলা হয় ডান হেপাটিক নালী। আবার বাম খণ্ড থেকে এরকম একটা নল বের হয়ে আসে, যার নাম বাম হেপাটিক নালী। দুই হেপাটিক নালী একত্রিত হয়ে নিচের দিকে নামতে থাকে, নাম হচ্ছে সাধারণ হেপাটিক নালী। এই সাধারণ হেপাটিক নালী থেকে আবার একটা নল বের হয়ে পিত্তথলিতে চলে যায়। এই নলটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট বা পিত্তনালী, যে এটার মাধ্যমে কিছুটা পিত্তরস এই পিত্তথলির মধ্যে জমা রাখে, আর বাকি পিত্তরসটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এবং এখানে আবার একটা নল আছে যেটা অগ্নাশয় থেকে আসে, অগ্নাশয় নালী, সেটার সাথে মিলে এই অভিন্ন পিত্তনালী একটা আরেকটা নালী তৈরি করে, যাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। সেটা এসে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মধ্যে ঢোকে। অর্থাৎ এই যকৃতের ভেতরে যে পিত্তরসটা তৈরি হয় সেটা অনবরত এই অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মধ্যে এসে ঢুকতে থাকে। তো যাই হোক, যকৃতের কাজ হচ্ছে এরকম অনবরত লোহিত রক্তকণিকা ভেঙে ভেঙে পিত্তরস তৈরি করা। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির যকৃতের ভিতরে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 ml পরিমাণ পিত্তরস তৈরি হয়, যার প্রায় 1/4 এই যকৃতের ভেতরে জমা থাকে, আর বাকিটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। আর পিত্তথলির মধ্যে থাকে 40 থেকে 50 মিলিলিটার, খুবই কম পরিমাণ। আর বাকিটা আস্তে আস্তে নামতে থাকে, নেমে ক্ষুদ্রান্ত্রের মধ্যে ওই পিত্তরসটা হজমে সাহায্য করে, আবার পিত্তরসটা আস্তে আস্তে আবার শরীরের মধ্যে আবার অ্যাবজর্ব হয়ে যায়। একদিক দিয়ে তৈরি হতে থাকে, একদিক দিয়ে অ্যাবজর্ব হয়, আর কিছুটা আবার মলের সাথে বাইরে বের হয়ে যায়, প্রস্রাবের সাথে বাইরে বের হয়ে যায়। তো যাই হোক, সেটা গেল ভিন্ন কথা। এইভাবে যে লোহিত রক্তকণিকা ভেঙে পিত্তরস তৈরি হয়, এই কথাটা আমরা এখন নোটের মধ্যে আনবো। পিত্তরস উৎপাদনের সঞ্চয়ের মধ্যে কিন্তু কিছুটা বলা আছে। আমরা সঞ্চয় ভূমিকার মধ্যে পিত্তরস সঞ্চয়ের কথা কিছুটা বলেছি, সেখানে পিত্তরস উৎপাদনের একটা কিছু আইডিয়াও দিয়েছি। বাকি আইডিয়াটা এখানে ক্লিয়ার করব। লেখো, যকৃতের অভ্যন্তরে বিদ্যমান কুফার কোষ, যকৃতের অভ্যন্তরে বিদ্যমান কুফার কোষ 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। যকৃতের অভ্যন্তরে কুফার কোষ 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। যকৃতের অভ্যন্তরে বিদ্যমান কুফার কোষ 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। দাঁড়ি, লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে প্রাপ্ত হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে প্রাপ্ত হিমোগ্লোবিন ভেঙে হিম মূলক ও গ্লোবিন প্রোটিন তৈরি হয়। লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে সৃষ্ট হিমোগ্লোবিন ভেঙে হিম মূলক এবং গ্লোবিন প্রোটিন তৈরি হয়। লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে সৃষ্ট হিমোগ্লোবিন ভেঙে হিম মূলক ও গ্লোবিন প্রোটিন তৈরি হয়। যকৃতের অভ্যন্তরে বিদ্যমান কুফার কোষ
120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে প্রাপ্ত বা সৃষ্ট হিমোগ্লোবিন ভেঙে হিম, মূলক এবং গ্লোবিন প্রোটিন তৈরি হয়। লিখছো সবাই? জি স্যার। সবাই কি লিখছো প্লিজ? জি স্যার। ঠিক আছে, দাঁড়ি সাথে লেখো, গ্লোবিন প্রোটিন দেহে প্রোটিনের চাহিদা পূরণ করে। গ্লোবিন প্রোটিন দেহে প্রোটিনের চাহিদা পূরণ করে। দাঁড়ি, বৃক্ক থেকে উৎপন্ন ইরাইথ্রোপোয়েটিন হরমোন, বৃক্ক বা কিডনি থেকে উৎপন্ন ইরাইথ্রোপোয়েটিন হরমোন হিম মূলক থেকে আয়রন পৃথক করে অস্থি মজ্জায় পাঠিয়ে দেয়। বৃক্ক থেকে উৎপন্ন ইরাইথ্রোপোয়েটিন হরমোন, বৃক্ক থেকে উৎপন্ন ইরাইথ্রোপোয়েটিন হরমোন হিম মূলক থেকে আয়রন পৃথক করে অস্থি মজ্জায় পাঠিয়ে দেয়। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বৃক্ক থেকে উৎপন্ন ইরাইথ্রোপোয়েটিন হরমোন অনলাইনে বোঝা যায় না যে আমার কথাটা তোমাদের কাছে গেল কতক্ষণ পরে, আবার তোমরা লেখা হলে পরে বলতেও আসতেও সময় লাগে, এটা একটা গ্যাপ। আল্লাহ করো ফেব্রুয়ারিতে অনলাইন অফলাইনে যেতে চাই। তোমরা কি শুরু করেছো? কোনো স্যার কি অফলাইনে শুরু করছে জানো? অফলাইনে কি স্যার আমার কোনো স্যার এখন পর্যন্ত শুরু করে নাই। তুমি ঠিক আছে, আর তোমরা অন্যরা বলো তো, কোন তোমরা কি অফলাইনে পড়ো কেউ এখন পর্যন্ত? না স্যার। স্যার তবে তুহিন স্যার শুরু করতে স্যার। শুরু করছে, আচ্ছা যাই হোক, তবে আস্তে আস্তে শুরু হবে, ফেব্রুয়ারিতে শুরু হয়ে যাবে। এই জন্য যারা বরিশালের বাইরে আছো কিন্তু বরিশালে ভর্তি হয়েছো, তারা বরিশালে আস্তে আস্তে চলে আসতে থাকো, বাসা টাসা নিয়ে চলে আসো, বা যে যেখানে থাকতে চাও। ফেব্রুয়ারি থেকে অনলাইনে ম্যাক্সিমাম শুরু হয়ে যাবে, কিন্তু কলেজেও হয়তো মার্চ নাগাদ খুলে দিবে। সুতরাং এটা প্রস্তুতি নিতে থাকো, অফলাইনে আমরা ফেব্রুয়ারিতে শুরু করতে চাই। আচ্ছা, স্যার যেটা এই বলছিলাম, টাইমেই থাকবে আমাদের? টাইমটা 5টায় যাবে। অফলাইনে ফেব্রুয়ারিতে যখন যাব 5টায় যাব, 5:30 আসলে তো টাইম দেওয়া যায় না, 5টায় যাব আমরা, বুঝতে পারছো? জি। তোমাদের ব্যাচটা 5টায় নিয়ে যেতে চাই। তারপরে যদি আলোচনা করে আরো রিশিডিউল কিছু করা যায়, সেটা আমরা মেসেঞ্জার গ্রুপে আলোচনা করব, বুঝতে পারছো? দেখা যাক কি হয়। তো অফলাইনে যাব, এটা হচ্ছে কথা। একান্ত যদি কারো 5টায় যেতে অসুবিধা হয়, তাহলে ভিন্ন কোনো বিকল্প বের করা যায় কিনা সেটা আমরা কথা বলে দেখবো পরে। আচ্ছা আচ্ছা, পড়া যায়। বৃক্ক থেকে উৎপন্ন ইরাইথ্রোপোয়েটিন হরমোন হিম মূলক থেকে আয়রন পৃথক করে অস্থিমজ্জায় নিয়ে যায়। দাড়ি, এই আয়রন নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে ব্যবহৃত হয়। এই আয়রন নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে ব্যবহৃত হয়। বৃক্ক থেকে উৎপন্ন ইরাইথ্রোপোয়েটিন হরমোন হিম মূলক থেকে আয়রন পৃথক করে অস্থিমজ্জায় নিয়ে যায়। এই আয়রন নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে ব্যবহৃত হয়। সাথেই লেখো, হিম মূলক থেকে আয়রন পৃথক হয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশ পরফাইরিন জাতীয় যৌগে পরিণত হয়। হিম মূলক থেকে আয়রন পৃথক হয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশ পরফাইরিন জাতীয় যৌগে পরিণত হয়। হিম মূলক থেকে আয়রন পৃথক হয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশ পরফাইরিন জাতীয় যৌগে পরিণত হয়। এই পরফাইরিন রাসায়নিক পরিবর্তন শেষে সবুজ বিলিভার্ডিন নামক পদার্থে পরিণত হয়। এই পরফাইরিন রাসায়নিক পরিবর্তন শেষে সবুজ
বিলিভার্ডিনে পরিণত হয়। এই পরফাইরিন রাসায়নিক পরিবর্তন শেষে সবুজ বিলিভার্ডিনে পরিণত হয়। এই পরফাইরিন রাসায়নিক পরিবর্তন শেষে সবুজ বিলিভার্ডিনে পরিণত হয়। লিখছ? জি স্যার। অধিকাংশ বিলিভার্ডিন পুনরায় রাসায়নিক পরিবর্তন শেষে হলুদ বিলিরুবিন এ পরিণত হয়। অধিকাংশ বিলিভার্ডিন পুনরায় রাসায়নিক পরিবর্তন শেষে হলুদ বিলিরুবিন এ পরিণত হয়। অধিকাংশ বিলিভার্ডিন পুনরায় রাসায়নিক পরিবর্তন শেষে হলুদ বিলিরুবিন এ পরিণত হয়। দাড়ি। এই বিলিরুবিন কমা অবশিষ্ট বিলিভার্ডিন, এই বিলিরুবিন কমা অবশিষ্ট বিলিভার্ডিন কমা খনিজ লবণ এবং পানি মিশ্রিত হয়ে পিত্তরসে পরিণত হয়। এই বিলিরুবিন, অবশিষ্ট বিলিভার্ডিন, খনিজ লবণ এবং পানি মিশ্রিত হয়ে পিত্তরসে পরিণত হয়। এই বিলিরুবিন, অবশিষ্ট বিলিভার্ডিন, খনিজ লবণ এবং পানি মিশ্রিত হয়ে পিত্তরসে পরিণত হয়। এই বিলিরুবিন, অবশিষ্ট বিলিভার্ডিন, খনিজ লবণ এবং পানি মিশ্রিত হয়ে পিত্তরসে পরিণত হয়। এ কারণে কিন্তু পিত্তরসের রং সবুজাভ হলুদ, হলুদ আর সবুজের কম্বিনেশন আর কি। দাড়ি। এভাবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির যকৃতে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 ml পিত্তরস উৎপন্ন হয়। এভাবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির যকৃতে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 ml পিত্তরস উৎপন্ন হয়। এভাবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির পিত্তরসে যকৃতে প্রায় প্রতিদিন 1000 থেকে 1200 ml পিত্তরস উৎপন্ন হয়। এভাবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির যকৃতে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 ml পিত্তরস উৎপন্ন হয়। কারো কিছু মিস গেলে বলিও, আমি তো বুঝতে পারি না যে তোমরা লিখে চোখের সামনে থাকলে যেরকম বোঝা যায়, এখানে কাউকে দেখতে পাচ্ছি না, কে আস্তে লেখো, কে দ্রুত লেখো, কার লেখা হয়ে গেল হলো না, একটা গ্যাপ আছে। তো সেটা তোমরা আমাকে নক করলে আমি ভালো বুঝতে পারবো। লিখতে যদি আমার আস্তে আস্তে বলতে হয় তাও বলবা যে স্যার স্লো বলেন, লিখে আগাতে পারি না। আমি হয় কি বলি হয়তো একটু তাড়াতাড়ি, কিন্তু এক একটা লাইন 3-4 বার 5 বার বলি। তো যে কোনো বিষয়ে যদি তোমাদের সুবিধাজনক যে কোনো পরামর্শ থাকে সেটা দিতে পারবা অনায়াসে, সেটা কিন্তু বলবা। স্যার এইটা আরেকবার বললে স্যার চেক করতাম আরেকবার। হ্যাঁ বলছি, পুরোটা এবার বলছি। তবে যেহেতু আমি কোনো লেখা নাই যেটা দেখে দেখে বলবো, সে কারণে সেকেন্ড টাইম যখন বলবো একটু দুই একটা শব্দ এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু তোমরা এটার জন্য ঘাবড়াবে না। আগে শোনো আমি কি বলি, তারপর সেটার সাথে মিলাও। যকৃতের অভ্যন্তরে বিদ্যমান কুফার কোষ 120 দিন বয়সী লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে সৃষ্ট হিমোগ্লোবিন ভেঙে হিম, মূলক এবং গ্লোবিন প্রোটিন উৎপন্ন হয়। গ্লোবিন প্রোটিন দেহে প্রোটিনের চাহিদা পূরণ করে। বৃক্ক থেকে উৎপন্ন ইরাইথ্রোপয়েটিন হরমোন হিম মূলক থেকে আয়রন পৃথক করে অস্থিমজ্জায় নিয়ে যায়। এই আয়রন নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে ব্যবহৃত হয়। হিম মূলক থেকে আয়রন পৃথক হয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশ পরফাইরিন জাতীয় যৌগে পরিণত হয়। এই পরফাইরিন কিছুটা রাসায়নিক পরিবর্তন শেষে বা কিছু রাসায়নিক পরিবর্তন শেষে সবুজ বিলিভার্ডিনে পরিণত হয়। অধিকাংশ বিলিভার্ডিন পুনরায় রাসায়নিক পরিবর্তন শেষে হলুদ বিলিরুবিনে পরিণত হয়। এই বিলিরুবিন কমা অবশিষ্ট বিলিভার্ডিন
কমা খনিজ লবণ এবং পানি মিশ্রিত হয়ে পিত্তরসে পরিণত হয়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 ml পিত্তরস উৎপাদন করে। মিলছে? লিখছো সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা মনে রাখবো। এই অনেক সময় শুধু এইটা আসে যে যকৃতের ভেতরে কিভাবে লোহিত রক্তকণিকা ভাঙে সেই পরিণতিটা বর্ণনা করো, অথবা যকৃতের ভেতরে কিভাবে পিত্তরস উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটা বর্ণনা করো। যেটাই আসুক এই ভেতরের এই কথাগুলো তোমাদের লিখতে হবে। গেল পিত্তরস উৎপাদন। যকৃতের কাজ পরেরটা বলো। স্যার এনজাইম উৎপাদন। কয় নাম্বার হবে? 9 নাম্বার। 9। এনজাইম উৎপাদন। লিখছো এনজাইম উৎপাদন? আচ্ছা, তাহলে শোনো, যকৃতের ভেতরে আসলে কি এনজাইম উৎপন্ন হয়। খুব বেশি তেমন এনজাইমের কথা জানা যায় না যকৃতের ভেতরে, তবে দুই একটা এনজাইমের কথা জানা গিয়েছে। যেমন একটা এনজাইম উৎপন্ন হয় ক্যাটালেস। এই এনজাইমটা এমন, আমরা যে সমস্ত খাবার দাবার খাই তার মধ্যে বিষাক্ত উপাদান থাকে অনেক সময়, যেমন লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, আর্সেনিক। এই সমস্ত উপাদানগুলো আমাদের খাবারের সাথে ঢুকে গেলে ক্যাটালেজ এনজাইম তাদেরকে একদম ভেঙে ফেলতে পারে, বিশ্লিষ্ট করে ফেলতে পারে। এরকমের একটা এনজাইমের কথা যকৃতের ভেতরে তৈরি হয় বলে রিপোর্ট পাওয়া গেছে। যকৃতের ভেতরে এই এনজাইমটা পাওয়া গেছে, ক্যাটালেস। আরেকটা এনজাইমের উৎপাদন পাওয়া গেছে, সেটা হচ্ছে পার অক্সিডেজ। পার অক্সিডেজ এই এনজাইমটা কিন্তু অন্যান্য কোষেও তৈরি হয়। অন্যান্য কোষের ভেতরে একটা অঙ্গাণু আছে পার অক্সিজোম, যেটার কথা আমরা পড়েছি উদ্ভিদ বিজ্ঞান প্রথম চ্যাপ্টারে। সেই অঙ্গাণুটার ভেতরে এই এনজাইমটা জমা থাকে, উৎপন্ন হয় অন্তঃপ্লাজমীয় জালিকার ভেতরে, পরে গিয়ে জমা থাকে ওই অঙ্গাণুটার ভেতরে পার অক্সিজোম। এই এনজাইমটা পার অক্সিজোম একটা এনজাইম, অঙ্গাণু, সরি, পার অক্সিজোম কিন্তু একটা অঙ্গাণু। এই অঙ্গাণুটার ভেতরে পার অক্সিডেজ নামক এনজাইম পাওয়া গেছে। আর যকৃতের মধ্যেও এই পার অক্সিডেজ এনজাইম তৈরি হয়। প্রত্যেকটা যকৃৎ কোষ প্রচুর পরিমাণে পার অক্সিডেজ এনজাইম তৈরি করে, এটা পাওয়া গেছে। এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটার কাজ হচ্ছে আমাদের দেহের মধ্যে বা কোষের মধ্যে কখনো যদি হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, হতে পারে কিন্তু, কারণ আমাদের দেহের মধ্যে পানি আছে প্রচুর পরিমাণে, আর আমাদের দেহে অক্সিজেনও আছে। আমরা রক্তের মধ্যে অক্সিজেন আছে, এই রক্তের মধ্যে পানিও আছে। অনেক সময় এই দুইটা মিশে একত্রিত হয়ে এই হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করতে পারে। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডটা কিন্তু আমাদের দেহের জন্য বিষাক্ত, কোষের জন্য ক্ষতিকর। তো সেরকম যদি হয় তখন এই পারঅক্সিডেজ এনজাইম এই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে আবার ভেঙে ফেলে, ভেঙে পানি এবং অক্সিজেন এই দুইটাতে ফিরিয়ে দেয়। তখন আর আমাদের কোষের কোনো ক্ষতি হয় না, দেহের কোনো ক্ষতি হয় না। সেই পারঅক্সিডেজ এনজাইম তৈরির কি বলা যায় তথ্য পাওয়া গেছে যকৃতের ভিতরে। পারঅক্সিডেজ এনজাইম তৈরির তথ্য পাওয়া গেছে, ক্যাটালেজ এনজাইম তৈরির তথ্য পাওয়া গেছে। এই দুইটার ব্যাপারে আপাতত বলতে পারবো। তাহলে এই দুইটা আমরা লিখি। যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে ক্যাটালেজ এবং পারঅক্সিডেজ এনজাইম উৎপন্ন হয়। যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে ক্যাটালেজ এবং পারঅক্সিডেজ এনজাইম উৎপন্ন হয়। হ্যাঁ, করো করো। যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে পারঅক্সিডেজ এবং ক্যাটালেজ এনজাইম উৎপন্ন হয়। দাঁড়ি, ক্যাটালেজ এনজাইম দেহে প্রবিষ্ট বিষাক্ত পদার্থ যেমন লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি ইত্যাদিকে ভেঙে ফেলে। আর্সেনিক লিখতে পারো। এটা পিবি হবে, পিডি না, পিবি। লেড হচ্ছে পিবি। আচ্ছা, কি লিখছো? যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে ক্যাটালেজ এবং পারঅক্সিডেজ এনজাইম উৎপন্ন হয়। দাঁড়ি, সাথে লেখো ক্যাটালেজ এনজাইম দেহে প্রবিষ্ট বিষাক্ত পদার্থ যেমন লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, আর্সেনিক ইত্যাদি কে ভেঙে ফেলে। ক্যাটালেজ এনজাইম দেহে প্রবিষ্ট বিষাক্ত পদার্থ যেমন লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, আর্সেনিক ইত্যাদিকে ভেঙে ফেলে। যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে ক্যাটালেজ এবং পারঅক্সিডেজ এনজাইম উৎপন্ন হয়। ক্যাটালেজ এনজাইম দেহে প্রবিষ্ট বিষাক্ত পদার্থ যেমন লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, আর্সেনিক ইত্যাদিকে ভেঙে ফেলে। দাঁড়ি, সাথে লেখো
পার অক্সিডেজ এনজাইম বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইড ব্র্যাকেটে লেখো H2O2 পার অক্সিডেজ এনজাইম বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইড H2O2 কে ভেঙে H2O এবং অক্সিজেন উৎপাদন করে। পার অক্সিডেজ এনজাইম বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইড কে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপাদন করে। পানি লিখলে H2O লেখো আর অক্সিজেন মানে O2 লেখো। পার অক্সিডেজ এনজাইম বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইড কে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপাদন করে। যকৃতের অভ্যন্তরে প্রচুর পরিমাণে ক্যাটালেজ এবং পার অক্সিডেজ এনজাইম উৎপন্ন হয়। ক্যাটালেজ এনজাইম দেহে প্রবিষ্ট লেড বিষাক্ত দ্রব্য যেমন লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, আর্সেনিক ইত্যাদিকে ভেঙে ফেলে। পার অক্সিডেজ এনজাইম বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইড কে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপাদন করে। লিখছো কিনা বলো? জি স্যার। সবাই কি লিখছো প্লিজ? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এর পরেরটা বলো। কয় নাম্বার? 10 নাকি 10 না 11? 10। স্যার 10 ইউরিয়া উৎপাদন। ইউরিয়া উৎপাদন। ইউরিয়া উৎপাদন, ঠিক আছে। এবার শোনো, আমরা তো জানি আমরা যখন প্রোটিন জাতীয় কোনো খাবার খাই সেটা পরিপাক করার ফলে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড RCHNH2COOH, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা আমরা সবাই জানি। অ্যামাইনো অ্যাসিডটা আমরা শোষণ করে রক্তের সাথে নিয়ে নিই, তারপরে অধিকাংশ অ্যামাইনো অ্যাসিড কি হয়, গ্লুকোজে পরিণত হয়, আর অবশিষ্ট অ্যামাইনো অ্যাসিড গিয়ে কলিজার মধ্যে জমা থাকে, সেটা আমরা সবাই জানি। এবং আমরা এও জানি কলিজার মধ্যে বসে এই অ্যামাইনো অ্যাসিডটা আবার ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়? একটা এনজাইম আছে ডিঅ্যামাইনেস। এই এনজাইমটা কি করে, ওই অ্যামিনো মূলকটাকে ভেঙে ফেলে। এই মনে করো সেই ভেঙে যাওয়া অ্যামিনো মূলক, এবং এই ভাঙার প্রক্রিয়াটাকে বলা হয় ডিঅ্যামাইনেশন। এই যে অ্যামিনো মূলকটা ভেঙে গেল ওখান থেকে, এবং এই ভাঙার প্রক্রিয়াটাকে বলা হয় ডিঅ্যামাইনেশন। ভাঙার পরে বাকি যেটুকু থাকে এইটুকু গ্লুকাগন হরমোনের প্রভাবে গ্লুকোজে রূপান্তরিত হয়। আর অ্যামিনো মূলক যেটা ভেঙে গেল সেটা কি হয়, সেটার দুইটা পরিণতি। কখনো এমন হয় যে অ্যামিনো মূলকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে অ্যামোনিয়াতে পরিণত হয়, এটা একটা পরিণতি হয়। অ্যামোনিয়াটা গ্যাস, যেটা আমরা প্রস্রাবের সাথে বাইরে বের করে দিই। আবার আরেকটা পরিণতি হয় যে অ্যামিনো মূলকটা গিয়ে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়। আমরা জানি আমাদের দেহের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, আমরা শ্বসন প্রক্রিয়া প্রত্যেকটা কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করি। এই অ্যামিনো মূলকটা গিয়ে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়, তখন তৈরি হয় CONH2 এই পদার্থটা। এই পদার্থটার নাম হচ্ছে ইউরিয়া। এইভাবে কলিজার মধ্যে বসে বসে অ্যামাইনো অ্যাসিড ভেঙে ভেঙে ইউরিয়া তৈরি হতে থাকে। আর একদিক দিয়ে ইউরিয়া তৈরি হয় আর বাকিটুকু গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজটা দেহের মধ্যে থেকে যায়, পুড়িয়ে শক্তি তৈরি করা হয়। কিন্তু ইউরিয়া বা অ্যামোনিয়া এটা কিন্তু ক্ষতিকর, দেহের ভেতর থেকে বের করে দিতে হবে। এগুলো সব নাইট্রোজেন ঘটিত বর্জ্য। অ্যামোনিয়া এটা গ্যাসীয় পদার্থ, এটা প্রস্রাবের সাথে মিশে দ্রবীভূত গ্যাস হিসেবে বাইরে বের হয়ে যায়। আর ইউরিয়া এটা একটা কঠিন পদার্থ, এটাও আমরা প্রস্রাবের সাথে বাইরে বের করে দিয়ে থাকি। আমাদের কিডনির ভেতরে যে গ্লোমেরুলাস আছে সে এটাকে ফিল্টার করে বাইরে বের করে দেয় প্রস্রাবের সাথে, তখন আমরা বাইরে বের করে দিই। এইভাবে ইউরিয়া তৈরি হতে থাকে কলিজার মধ্যে। সকল ইউরিয়া তৈরি হয় কলিজার মধ্যে, তারপরে সেটা রক্তের সাথে মিশে যায়, রক্ত ক্যারি করে কিডনির মধ্যে নিয়ে গেলে কিডনি থেকে সেটা ফিল্টার হয়ে বাইরে বের হয়ে যায়। আচ্ছা, এই ইউরিয়া তৈরির এই যে পদ্ধতি, অ্যামিনো মূলকটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশিয়ে ইউরিয়া তৈরি করে দিলাম, ইউরিয়া তৈরির এই পদ্ধতিকে বলা হয় অর্নিথিন চক্র, অর্নিথিন সাইকেল। আর এখানে একটা হরমোন লাগে, হরমোনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন। আরো একটা হরমোন লাগে, এটার নাম হচ্ছে রেনিন। এই দুইটা হরমোন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন। বুঝতে পারছো? এই দুইটা হরমোনের প্রভাবে এই যকৃতের ভেতরে বসে তোমার অ্যামাইনো অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামিনো মূলকটাকে মিশিয়ে মিশিয়ে ইউরিয়া তৈরি করে দেয়। তো এই কথাটা আমরা এখন বলবো, বুঝতে পারছো? কথাটা, আলোচনাটা কি বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা, এবার আমরা এই কথাটা একটু লিখব। লেখো, যকৃতের অভ্যন্তরে ডি অ্যামাইনেজ এনজাইমের প্রভাবে যকৃতের অভ্যন্তরে ডি অ্যামাইনেজ এনজাইমের প্রভাবে আমিষ জাতীয় খাদ্য থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড, ব্র্যাকেটের মধ্যে এটা লেখো, থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম লেখো, আর সি এইচ এন এইচ টু সি ডাবল এইচ, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো আর সি এইচ এন এইচ টু সি ডাবল এইচ। অসংখ্যবার লেখাইলাম বিভিন্ন ভাবে যেন তোমরা মনে রাখতে পারো। পুরো লাইনটা আবার বলছি, যকৃতের অভ্যন্তরে ডি অ্যামাইনেজ এনজাইমের প্রভাবে আমিষ জাতীয় খাদ্য থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড, ব্র্যাকেটের মধ্যে আর সি এইচ এন এইচ টু সি ডাবল এইচ, অ্যামাইনো অ্যাসিড ভেঙে যায়। দাঁড়ি, যকৃতের অভ্যন্তরে ডি অ্যামাইনেজ এনজাইমের প্রভাবে আমিষ জাতীয় খাদ্য থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড ভেঙে যায়। যকৃতের অভ্যন্তরে ডি অ্যামাইনেজ এনজাইমের প্রভাবে আমিষ জাতীয় খাদ্য থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড ভেঙে যায়। লিখছো সবাই? দাঁড়ি, অ্যামাইনো অ্যাসিড ভাঙনের ফলে প্রাপ্ত অ্যামিনো মূলক, ব্র্যাকেটের মধ্যে লেখো বন্ড NH2, অ্যামাইনো অ্যাসিড ভাঙনের ফলে প্রাপ্ত অ্যামিনো মূলক, অ্যামাইনো অ্যাসিড ভাঙনের ফলে প্রাপ্ত অ্যামিনো মূলক যকৃতের অভ্যন্তরে অ্যামাইনো অ্যাসিড ভাঙনের ফলে সৃষ্ট অ্যামিনো মূলক যকৃতের অভ্যন্তরে কার্বন ডাই অক্সাইড এর সাথে যুক্ত হয়ে CO2 এর সাথে যুক্ত হয়ে ইউরিয়া, ব্র্যাকেটের মধ্যে লেখো, থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম লেখো CONH2 ইউরিয়াতে পরিণত হয়। ইউরিয়াতে পরিণত হয়। যকৃতের অভ্যন্তরে অ্যামাইনো অ্যাসিড ভাঙনের ফলে সৃষ্ট অ্যামিনো মূলক যকৃতের অভ্যন্তরে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে ইউরিয়াতে পরিণত হয়। যকৃতের অভ্যন্তরে অ্যামিনো মূলক কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে ইউরিয়াতে পরিণত হয়। লিখছ? জি স্যার। জি স্যার। দাঁড়ি, সাথে লেখো, ইউরিয়া তৈরির এই পদ্ধতিকে অর্নিথিন চক্র বলে। ইউরিয়া তৈরির এই পদ্ধতিকে অর্নিথিন চক্র বলে। সাথেই লেখো, রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন হরমোন এ কাজে সাহায্য করে। রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন হরমোন এ কাজে সাহায্য করে। রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন হরমোন এ কাজে সাহায্য করে। লিখছ? জি স্যার। আচ্ছা,
তাহলে গেল ইউরিয়া উৎপাদন, আর কি? স্যার হরমোন ভাঙন। হরমোন ভাঙন। কয় নাম্বার হবে? 12। জি স্যার। ঠিক আছে। আচ্ছা শোনো, এই যে রেনিনের কথা বললাম, অ্যানজিওটেনসিনের কথা বললাম, এর আগেও তো আরো একটা যেন কি হরমোনের কথা বললাম, কোন জায়গায় যেন? স্যার এই যে 11 নাম্বার হবে, 12 নাম্বার না। আচ্ছা 12 11, আচ্ছা। আমাদের দেহের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের হরমোন আছে, হরমোনের অনেক হরমোন আছে। যেমন মনে করো থাইরক্সিন, গ্যাস্ট্রিন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ইনসুলিন, এগুলোর নাম তো শুনছোই অলরেডি, আরো শুনবো অনেক। তারপর হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, লেখিও না কিছু, সোমাটোস্ট্যাটিন, হ্যাঁ। তারপরে এইমাত্র আবার বললাম কি যেন, এই যে রেনিন, তারপরে এনজিওটেনসিন, হ্যাঁ, তারপরে আরো অনেক আছে, অ্যান্টিডাইউরেটিক হরমোন, হরমোন শেষ নাই, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, কত হরমোন আছে। এখন এই হরমোন গুলো তো তৈরি হতে থাকে না অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, কথা বলিও না, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই হরমোন গুলো তৈরি হতে থাকে এবং যার যেটা কাজ সে সেটা করতে থাকে। হরমোন যদি সঠিকভাবে উৎপন্ন না হয়, সঠিক মাত্রায়, কথা বলে না, আমি কথা বলে না, তাহলে কিন্তু আমাদের দেহের ভারসাম্য রক্ষা হবে না। আমাদের দেহের বৃদ্ধি এবং বিকাশ সুষমভাবে হবে না। হরমোন খুবই গুরুত্বপূর্ণ, দেহের বিভিন্ন সিগন্যাল সিস্টেম হিসেবে কাজ করে হরমোন, কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে হরমোনের কারণে। তো যেটা বলছিলাম, তো ঠিক আছে, খুব ভালো, এই সকল হরমোন তৈরি হবে দেহের মধ্যে, যার যার কাজ সে করবে। কিন্তু একটা জিনিস যদি তৈরি হওয়ার পরে কোনো ক্রমে ধ্বংস না হয়, তাহলে তো সেই জিনিসটা দেহের মধ্যে ডিপোজিট হতে থাকবে, জমা হতে থাকবে, সেটা তো আবার দেহের জন্য ক্ষতিকর। তাহলে কি হবে? পুরাতনরা যদি ধ্বংস না হয়, তাহলে নতুন যে হরমোন গুলো তৈরি হবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, তারা কাজ করবে কোথায়? তার মানে অবশ্যই একদিক থেকে উৎপাদন হলে আর একদিক দিয়ে বিনাশ হতে হবে, তাহলেই নতুন হরমোন যেটা বের হবে সেটা সঠিকভাবে কাজ করতে পারবে। দেহের মধ্যে প্রত্যেকটা রাসায়নিক পদার্থ যেন যার কাজ সে ঠিক ঠিক মতো করতে পারে, সেই অবস্থাটা বিরাজ থাকাটা জরুরি, যেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে দেহের মধ্যে একটা সুষম পরিবেশ বজায় থাকা, যেন সবাই কাজ করতে পারে। সবাই সুষমভাবে কাজ করতে হলে অবশ্যই পুরাতনদের বিনষ্ট হতে হবে, তাহলে নতুনরা কাজ করতে পারবে। এই ঘটনাটাই ঘটে কলিজার মধ্যে। দেহের মধ্যে যত রকমের হরমোন তৈরি হয়, সব হরমোন গুলো কিন্তু গিয়ে কলিজার মধ্যে বসে বিনষ্ট হয়, ভেঙে যায়। তারপর সেটা আস্তে আস্তে দেহের বাইরে বের হয়ে যায় আমাদের রেচন প্রক্রিয়ার মাধ্যমে। তাতে করে নতুন হরমোন যারা তৈরি হতে থাকে তারা কাজ করতে পারে সঠিকভাবে। এই যে কলিজার মধ্যে সবাই এসা ধ্বংস হচ্ছে, কলিজা যে সবাইকে ধ্বংস করতেছে, এইটাও কিন্তু আমাদের দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ। তা না হলে কিন্তু দেহটা একটা ভাগাড়ে পরিণত হবে। বুঝতে পারছো? কলিজাটা কিন্তু খুব দরকার। সমস্ত অপ্রয়োজনীয় পদার্থকে ভাঙচুর করা, এই কাজটা কিন্তু যকৃৎ করে থাকে। তাহলে আমরা সেটা লিখবো এখন। লেখো, হরমোন এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ, হরমোন এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ যা আমাদের সুষম বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে। হরমোন এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ যা আমাদের সুষম বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে।
অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ থেকে এ সকল হরমোন নির্গত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ থেকে এ সকল হরমোন নির্গত হয়। হরমোন এক প্রকার প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ যা আমাদের সুষম বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে। অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ থেকে এই সকল হরমোন নির্গত হয়। লিখছ? জি স্যার। কাজের শেষে প্রায় অধিকাংশ হরমোন রক্তের মাধ্যমে যকৃতে পৌঁছায়। কাজের শেষে প্রায় অধিকাংশ হরমোন রক্তের মাধ্যমে যকৃতে পৌঁছায়। যকৃতের অভ্যন্তরে এ সকল হরমোনের ভাঙন ঘটে। যকৃতের অভ্যন্তরে এ সকল হরমোনের ভাঙন ঘটে। দাড়ি। এভাবে যকৃৎ পুরাতন হরমোনকে ভেঙে নতুন হরমোন এর কাজের উপযুক্ত পরিবেশ এভাবে যকৃৎ পুরাতন হরমোনকে ভেঙে নতুন হরমোনের জন্য কাজের উপযুক্ত পরিবেশ ব্র্যাকেটে লেখো হোমিওস্ট্যাসিস নিশ্চিত করে। এভাবে যকৃৎ পুরাতন হরমোন ভেঙে নতুন হরমোনের জন্য কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে। আবার লাইনটা বলেন। কাজের শেষে অধিকাংশ হরমোন রক্তের মাধ্যমে যকৃতে পৌঁছায়। যকৃৎ এসব হরমোনকে ভেঙে ফেলে। এভাবে যকৃৎ পুরাতন হরমোনকে ভেঙে নতুন হরমোনের জন্য কাজের উপযুক্ত পরিবেশ ব্র্যাকেটে লেখো হোমিওস্ট্যাসিস ব্র্যাকেট শেষ করে লেখো নিশ্চিত করে। এভাবে যকৃৎ পুরাতন হরমোনকে ভেঙে নতুন হরমোনের জন্য কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে। স্যার, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়াটাই কি হোমিওস্ট্যাসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের উপযুক্ত পরিবেশটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। এভাবে যকৃৎ পুরাতন হরমোনকে ভেঙে নতুন হরমোনের জন্য কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে। ব্র্যাকেটে লেখো হোমিওস্ট্যাসিস, কাজের উপযুক্ত পরিবেশ ব্র্যাকেটে লেখো হোমিওস্ট্যাসিস। লিখছো সবাই? এবার বলো যকৃতের কাজ আর কিছু আছে? স্যার আপনি তো যখন এগুলো লিখেছিলেন আপনি বলছিলেন কি আরো একটা দিবেন, মানে যদি মনে পড়ে এরকম বলছিলেন একটা। আরো দুই একটা মনে পড়লে দেবো, সেই জন্য তাহলে দরকার মতো জায়গা রাখো। তোমাদের তো 2 পৃষ্ঠা জায়গা খালি রাখতে বলছিলাম ওই যেদিন কমন ক্লাস করলাম, তো 2 পৃষ্ঠা শেষ হয়ে গেছে না আছে জায়গা খালি? স্যার থাকলে ওই জায়গা খালি থাকুক, আমিও দেখি, তোমরাও বই দেখো।
বিভিন্ন জায়গায় গুগল টুগল করে যদি আরো কিছু পাই বা তোমরাও পাই সেটা এখানে ঢুকাবো। তবে তোমাদের বইয়ে যা আছে তার চেয়ে বেশি ছাড়া কম দেয়নি। তোমাদের কাছে যেসব বই আছে পড়ে দেখো, কোনো একটা বইয়ের ভেতরে যা আছে তার চেয়ে বেশি দেওয়া হয়েছে এখানে। তো আমরা এখন যকৃতের কাজ শেষ করে পরের আইটেমের কাছে যাব। পরের আইটেম কি জানো? পরের আইটেম হচ্ছে এর আগের দিন যে পড়লা না অ্যানাটমি অফ স্টোমাক, মনে আছে? জি স্যার। তারপরে চলে যাব আমরা। আমি এই যে তোমাদের নিজস্ব ক্লাসে যকৃতের কাজ শেষ করেছি, আর স্পেশাল ক্লাস যে শুক্রবারে নিলাম সেইখানে অ্যানাটমি অফ স্টোমাক পড়িয়েছি। এখন আমরা সেই স্পেশাল ক্লাসের পরে যাব, অ্যানাটমি অফ স্টোমাকের পরে যাব। আমরা এখন পড়বো অ্যানাটমি অফ ইন্টেস্টাইন। আমাদের ক্ষুদ্রান্ত যেটা আছে সেইটার অ্যানাটমি আমাদের পড়তে হবে। বুঝতে পারছো? পড়া কি ধরতে পারছো সবাই? কেউ যদি ক্লাস মিস করো তাহলে অসুবিধা, আর না হলে তো বোঝার কথা। স্টার চিহ্ন দিয়ে লেখো অ্যানাটমি অফ ইন্টেস্টাইন। স্পেশাল ক্লাসের পরে এখন আমরা চলে যাব অ্যানাটমি অফ স্মল ইন্টেস্টাইন। সোজা কথা, ক্ষুদ্রান্ত। ইন্টেস্টাইন বলতে পারো লার্জ ইন্টেস্টাইন না, কিন্তু স্মল ইন্টেস্টাইন। আমি বেশি চওড়া করে লিখলে আবার ক্যামেরায় কভার করবে না, এই জন্য নিচে লিখলাম, তোমরা সামনাসামনি লেখো অ্যানাটমি অফ স্মল ইন্টেস্টাইন। লিখছো? স্যার স্টোমাসে কতটুকু লাগবে জায়গা? কোনটা? স্টোমাস স্টোমাক। কমপ্লিটলি। স্টোমাস না, স্টোমাক। কেন তুমি স্টোমাকের ক্লাস করো নাই? স্যার কোর্স ওটা তো শেষ হয় না মনে হয়। কে বলছে শেষ হয় নাই? ওটা শেষই তো হয়েছে। লাস্টে যে পরিপাক কি বলা যায় আর্জেন্টাফিন কোষ, বিভিন্ন রকমের কোষের নাম কাজ বললাম, ওখানে কি আর বাকি আছে নাকি কিছু? জানি তো নয়। লাস্টে কি লেখেছে বলো? ওখানে কি বাকি রাখছিলাম? আগের দিন বলছিলাম কোনো হিন্টস দিছি যে একটু বাকি আছে? আমার তো মনে নাই। না স্যার। বাকি নাই মনে হয়। তারপরও যদি সাবধান থাকতে চাও 2-4-5 লাইন লেখার জায়গা খালি রেখে তারপরে লেখো, তারপরে ছবি আঁকো, অসুবিধা নাই। এর আগের দিনে যেরকম করেছি, আগে ছবি আঁকছি পরে বর্ণনা দিয়েছি। প্রথমে ছবি আঁকবো, সাথে একটু বুঝাবো, তারপরে আমরা নোটটা করব। অ্যানাটমিতে আমাদের কিন্তু ছবিটাই মেইন, যে কেমন দেখা যায়। অ্যানাটমি মানে ব্যবচ্ছেদ করে কেমন দেখা যায়। ডিসক্রিপশনটা এখানে অত বর্ণনা ইম্পর্টেন্ট না। তো ঠিক আছে, আগের দিনের মতোই 2টা ছবি আঁকবো। একটা প্রথম ভালো হবে না খুব একটা, তারপরে আবার দ্বিতীয় যেটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। একটা প্রথমে রাফ খাতায় ছবি আঁকো। প্রথমে বাম পাশে একবার আঁকবো, পরে আবার ডান পাশে। প্রথমবার হয়তো অতটা ভালো হবে না, পরেরটা ভালো করার চেষ্টা করবো। এবং রাফ খাতায় ছবি আঁকো, মেইন খাতায় না। পরে এটা দেখে বা বইয়ের ছবি দেখে সুন্দর করে নোট খাতায় তুলে নিবা। তোমরা পাকস্থলীতে যেমন দেখছো 5টা লেয়ার থাকে, ক্ষুদ্রান্ত্র ঠিক 5টা লেয়ার। পাকস্থলীতে যেমন দেখছো সবার বাইরে একটা পাতলা লেয়ার থাকে, কিছুটা স্বচ্ছ, কি যেন নাম আমি তো ভুলে গেছি লেয়ারটার, বলো না? সেরোসা। এই তো পারো। পাকস্থলীতেও এরকম, ক্ষুদ্রান্ত্রেও যেরকম পাকস্থলীতেও একই সেরোসা। এই সবার বাইরের লেয়ারটার নাম হচ্ছে সেরোসা। প্রথম লেয়ার এটা, নাম্বার 1 সেরোসা। একদম অনেকটাই কিন্তু পাকস্থলীর মতোই অ্যানাটমিটা। কোনো কোনো জায়গায় সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যটা হয়তো তোমরা বুঝবা না, সেটাই আমি ধরায় দেব। প্রথমবারে বুঝবা না, আঁকার সময় মাঝে মধ্যে একটু ধরায় দিয়ে যাব। সবশেষে আমরা একটা ডিফারেন্সিয়েশন করব যে পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রের এই অ্যানাটমির মধ্যে ডিফারেন্সটা কোথায়, যেন আমরা পরীক্ষায় ভালো করে মনে রাখতে পারি। তো যাই হোক, প্রথম লেয়ার সেরোসা, আগেও পেয়েছি এখনো পেলাম। ঠিক আছে, সেকেন্ড লেয়ার একটু হালকা চওড়া, এই এই টোটালটা কিন্তু সেকেন্ড লেয়ার। ঠিক আগেও যেমন বলছিলাম মাসেল লেয়ার, মানে বাংলায় বলবো পেশি স্তর, এটাই সেই মাসেল লেয়ার। পাকস্থলীতেও এরকম পেয়েছি, ক্ষুদ্রান্ত্রেও পাবো। এবং এখানেও আমরা 2টা লেয়ার পাবো মাসেল লেয়ারের মধ্যে, আবার 2টা সাব লেয়ার। একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেল, আর একটা হচ্ছে ট্রান্সভার্স মাসেল, মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি আর অনুপ্রস্থ পেশি। অনুদৈর্ঘ্য পেশিটা থাকে বাইরের দিকে, আর অনুপ্রস্থ পেশিটা থাকে ভেতরের দিকে। অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ কথাটা কোত্থেকে আসলো সেটা আমরা এখন একটু আরেকবার বলবো, প্রয়োজন বোধে একটা ছবি এঁকেও দিব, আগের দিনেও দিয়েছিলাম। এটা অনুদৈর্ঘ্য আর এটা হচ্ছে অনুপ্রস্থ পেশির লেয়ার। এটা অনুপ্রস্থ। কোন দৃষ্টিতে এটা অনুদৈর্ঘ্য, কোন দৃষ্টিতে অনুপ্রস্থ, সে আগের দিনও বোঝানোর চেষ্টা করেছিলাম।
কারো কি ওটা বুঝতে লাগবে? আরো বোঝার বিষয় আছে? অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ বোঝো না এমন কেউ থাকলে কথা বলো, তা নাহলে আমি আর এটা নিয়ে কথা বাড়াবো না। কোনটাকে অনুদৈর্ঘ্য বলে আর কোনটাকে অনুপ্রস্থ বলে এবং কেন বলে সেটা পাকস্থলী পড়ানোর সময় যেমন বুঝিয়েছিলাম, এখানেও একই সেন্স, নতুন কিছু না। যদি তোমরা বুঝে থাকো তাহলে আর ওটা নিয়ে কথা বাড়াবো না, তা নাহলে সামনে আগাবো। তোমরা কি বলো, জানো এটা? জি স্যার, বুঝছিলাম তো। ঠিক আছে, তাহলে আর কথা বাড়াবো না, কারণ এমনিতে আমাদের সময় প্রায় শেষ, ছবিটা কমপ্লিট করে যেতে চাই। আচ্ছা, তাহলে এই বাইরে যেটা এটা অনুদৈর্ঘ্য, আর ভেতরে যেটা এটা অনুপ্রস্থ। যদি কারো অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ নিয়ে কনফিউশন না থাকে, বোঝার জায়গায় গ্যাপ না থাকে, তাহলে আর এটা নিয়ে কথা বাড়াবো না। এবং সবসময় তোমরা স্পেশাল ক্লাসগুলো কোনো ক্রমেই মিস করবা না, কারণ দেখা যাবে ওই যে পরের দিন তাহলে আর পড়া ধরতে পারবা না। যেমন এখন আজকে আমরা পার্সোনাল ব্যাচের ক্লাস করতেছি, কিন্তু স্পেশাল ক্লাসের অনেক রিফ্লেকশন কিন্তু এই পড়ার মধ্যে আমরা পাচ্ছি। কেউ যদি ওই দিনের ক্লাস মিস করে থাকে, আজকে কিন্তু যেগুলো বলছি, যেগুলো তো ওই দিন বুঝাইছি, সে কিন্তু এখন বিপদের মধ্যে আছো। সেই কারণে যত কষ্টই হোক স্পেশাল ক্লাস মিস করবা না। অনেকে মনে করে এটা মনে হয় স্যার ফাও পড়ায়, সপ্তাহে একদিন মনে হয় স্যার ফাও পড়ায়, সেটা ভাবলে কিন্তু বিপদে পড়বা, ভুল করবা। আচ্ছা, এবার আসো, এইখানে আমরা একটু চেঞ্জ পেয়ে গেলাম। চেঞ্জটা হচ্ছে এই, আমরা যখন পাকস্থলী আঁকছি এইখানে কিন্তু এতটা আমরা ভাঁজ লম্বা করে দেই নাই, কারণ পাকস্থলীর ভেতরের দিকে যে ভাঁজ থাকে সেগুলো এত বড় বড় না, সেগুলো সামান্য উঁচু, সামান্য ঢেউ খেলানো, যে ভাঁজগুলোকে বলা হয় রুগী। কিন্তু ক্ষুদ্রান্তের ভেতরে যে ভাঁজগুলো এখন আঁকলাম এটা অনেক লম্বা, এগুলোকে বলা হয় ভিলাই। যে কারণে এইখানে কিন্তু এই ভাঁজটা অনেক লম্বা ভাঁজ করে দিতে হবে। ঠিক আছে, আর এখানেও আমরা একটা মাসেল লেয়ার পাবো। এই যে এটা হচ্ছে মাসেল লেয়ার, আমরা পাকস্থলীতেও এরকম একটা মাসেল লেয়ার পেয়েছিলাম, ক্ষুদ্রান্ত্র একটা মাসেল লেয়ার পেয়েছিলাম, তবে এই মাসেল লেয়ারের নাম দিয়েছিলাম আমরা মাসকিউলারিস মিউকোসা। এটা শুধু মাসেল হিসেবেই কাজ করে তা না, এটা একই সাথে মাসেলের মতো কাজ করে। মাসেলের কি কাজ? সংকোচন প্রসারণ হবে, প্রসারিত হতে সংকুচিত হতে সাহায্য করবে, রিফ্লেক্স করবে। এই জন্য মাসেলের কাজ হচ্ছে ওইটা, রিফ্লেক্স করবে। বুঝতে পারছো? টানা, সম্প্রসারণ, সংকোচন এই কাজ করার ক্ষমতা থাকে মাসেলের। এই মাসেলও তাই করবে। একটু আগে যে মাসেল আঁকছি তারাও এই কাজ করবে, কারণ ক্ষুদ্রান্ত্রেরও কিন্তু ওই যে সংকোচন প্রসারণ করতে হবে, খাবারটাকে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে পাঠাইতে হবে পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে। পাকস্থলীয় পেরিস্টালসিস করবে, ক্ষুদ্রান্ত্রীয় পেরিস্টালসিস করবে। এমনকি আমাদের যেটা খাদ্য নালী, যেটা দিয়ে খাবারটা পাকস্থলীতে আসে, ওটাও পেরিস্টালসিস করবে, কারণ ওটার ওয়ালেও পেশি আছে। তবে একটা ব্যাপার আছে, এটার নাম মাসকুলারিস মিউকোসা, আমি এখানে চিহ্নিত করে দিচ্ছি। এটা কিন্তু হবে 4 নাম্বার লেয়ার, 4 মাসকিউলারিস মিউকোসা, মিউকোসা। আর মাঝখানের এই লেয়ারটার নাম হবে কি, যেটা 3 নাম্বার লেয়ার, মাসকুলারিস মিউকোসা আর পেশি স্তর, তার মাঝখানে একটা লেয়ার ছিল, পাকস্থলীর মধ্যেও এঁকেছিলাম, যেখানকার কোষগুলো এরকম ফাঁকা ফাঁকা অ্যারিওলার যোজক কলা দিয়ে তৈরি। এই স্তরটার নাম কি? সাবমিউকোসা। মনে আছে? যেখানকার কোষগুলো আমরা এরকম ঢেউ খেলানো আঁকছিলাম, এইটাই হচ্ছে সেই সাবমিউকোসা। তার মানে এইটা পাকস্থলীতেও পেয়েছি, এখনো পেলাম। এটা হবে 3 নাম্বার স্তর। 4 আগে করেছি আর 3টা পরে করলাম, সমস্যা নাই। এটার নাম হচ্ছে সাবমিউকোসা, সাবমিউকোসা। এই লেয়ারে আমরা জানি শিরা আর ধমনী থাকে, পাকস্থলীতেও পেয়েছি, এখানেও পাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তবে এখানে একটা অতিরিক্ত আবার নল আমরা পাবো, যেটা পাকস্থলীর মধ্যে ছিল না। এখানে আমরা লসিকা বাহিকা পাবো, এক ধরনের লসিকা চলাচল করার জন্য এক ধরনের অতিরিক্ত নল আছে। লসিকা হচ্ছে এক ধরনের সাদা রঙের তরল পদার্থ। লসিকার ব্যাপারে কথা হবে বেশি রক্তের চ্যাপ্টারের ভেতরে। তো এই লসিকা থাকে প্রচুর পরিমাণে ক্ষুদ্রান্ত্রের ভেতরে, লসিকা। এই লসিকা চলাচলের জন্য একটা নল আছে আবার, সেটাকে বলা হয় লসিকা বাহিকা, সেইটাও এখানে আছে। শিরা ধমনী তো আছেই, লসিকা বাহিকা জিনিসটা আবার নতুন আসছে। এটা ক্ষুদ্রান্ত্রের ভেতরেই বেশি পাওয়া যায়, পাকস্থলীতে তেমন একটা পাওয়া যায় না। তো এটা হচ্ছে তোমার সাবমিউকোসা স্তর। আরেকটা পার্থক্য আছে এখানে, দেখো, যখন আমরা পাকস্থলী আঁকছিলাম মাসকুলারিস মিউকোসা সেখানেও ছিল, কিন্তু মাসকুলারিস মিউকোসার ভেতরের দিকে কতগুলো আয়তাকার পেশি আঁকছিলাম, কি নাম ছিল জানো? স্ফিংক্টার। ওই জিনিসটা এখানে নাই। হ্যাঁ, এই হচ্ছে একটা ডিফারেন্স। পাকস্থলীতেও মাসকুলারিস মিউকোসা আছে, ক্ষুদ্রান্ত্রেও মাসকুলারিস মিউকোসা আছে, কিন্তু পাকস্থলীতে মাসকুলারিস মিউকোসা থেকে স্ফিংক্টার নামক এক ধরনের তোমার কি আয়তাকার পেশি উৎপন্ন হয়েছিল,
যারা সাবমিউকোসার ভেতরে ঢুকে বসেছিল, এবং স্ফিংক্টার থাকার কারণে পাকস্থলী যত বেশি এবং যত তাড়াতাড়ি পেরিস্টালসিস করতে পারে, ক্ষুদ্রান্ত্র কিন্তু অত পারে না। ক্ষুদ্রান্ত্র পেরিস্টালসিস করে, কিন্তু পাকস্থলীর চেয়ে স্লোলি করে, কারণ পাকস্থলীর তো স্ফিংক্টার আছে, আর ক্ষুদ্রান্ত্রে কিন্তু স্ফিংক্টার জিনিসটা নাই। তো গেল এটা মাসকুলারিস মিউকোসা। এটা 4 নম্বর লেয়ার। 5 নম্বর লেয়ার, এইখানেও একটা ডিফারেন্স আছে। আমরা যখন 5 নম্বর লেয়ার রাখছিলাম পাকস্থলীতে, তখন এরকম ঢেউ খেলিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে এগুলো হচ্ছে রুগী, তাই না, রুগী। কিন্তু এখানে ওরকম না, এখানে এই পুরোটাই একটা ভিলাই, এবং তার গায়ে এইভাবে কোষগুলো আঁকবো আমরা। এই যে আঁকো তোমরাও আমার সাথে সাথে। এই দুইটার মধ্যে ডিফারেন্স করব আমি এবার একটা টেবিল করে, এই পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রের মধ্যে ডিফারেন্সটা আছে কোথায় সেটা আমি বলবো, তখন আরো বেশি পরিষ্কার বুঝতে পারবা। এই 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 টোটালটাকে আমরা বলবো ভিলাই, আর এই টোটাল লেয়ারটাকে বলবো মিউকোসা লেয়ার। এখানে এই কোষগুলো এরকম বেশ বড় বড়, এবং কোষগুলোর নিউক্লিয়াস গুলো বেশ দৃশ্যমান। এই যে আজকে ছবিটা আঁকলাম, হয়তো এখন বর্ণনাটা দিতে পারবো না, সময় বেশি নাই, তারপরে ছবিটা এঁকে আমরা অনেকটা টাইম সেভ হয়ে গেল, পরের দিন বর্ণনা দিতে খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, এই টোটাল লেয়ারটাকে আমরা বলবো এখানে মিউকোসা স্তর, মিউকোসা। এখন এই পাকস্থলীর মিউকোসা আর ক্ষুদ্রান্ত্রের মিউকোসার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই, পাকস্থলীতে আমরা দেখছি এই বাইরের যে কোষ স্তর, তার নিচে আবার একটা অতিরিক্ত ফাঁকা স্থান আছে, ফাঁকা ঠিক না, যোজক কলা দিয়ে ভরা একটা স্তর আছে। দেখি আমি ছবিটা খুঁজে পাই কিনা, এই খাতায় পিছনের দিকে আছে কোন জায়গায় জানেন, এই যে দেখ, পাকস্থলীতে যে আমি আঁকছিলাম, এই যে এগুলো ছিল ভাঁজ, যার নাম রুগী, আর এই হচ্ছে মাসকুলারিস মিউকোসা। মাঝখানে আবার আমি একটা যোজক কলার লেয়ার আঁকছিলাম, এই যে এটা হচ্ছে যোজক কলা দিয়ে তৈরি একটা লেয়ার, আর বাইরের এটা হচ্ছে এপিথেলিয়াল স্তর। এখানেই আমার বিভিন্ন রকমের কোষ আছে, এপিথেলিয়াল কোষ, বিভিন্ন রকমের জি কোষ, চিপ কোষ, এসব আছে। তো এই যে একটা যোজক কলা দিয়ে তৈরি একটা অতিরিক্ত স্তর আছে, পুরোটাই মিউকোসা, এইখান থেকে শুরু করে পুরোটা মিউকোসা স্তরে আবার যোজক কলা দিয়ে তৈরি একটা সাব লেয়ার আছে, আর বাইরে এপিথেলিয়াল লেয়ার। কিন্তু ক্ষুদ্রান্ত্রে কিন্তু ওই জিনিসটা নাই, শুধু এপিথেলিয়াল কোষের স্তর আছে, তার ঠিক নিচে যে আবার একটা যোজক কলার বাড়তি স্তর এইমাত্র দেখলাম পাকস্থলীতে, সেই জিনিসটা ক্ষুদ্রান্ত্রের এখানে পাবে না। এই মিউকোসা, এই পুরো স্তরটার নাম মিউকোসা। এখানে তুমি এপিথেলিয়াল কোষ এবং আরো অন্যান্য কোষ পাবা, যে কোষগুলোর বিভিন্ন রকমের কাজ আছে। এখন এখানে কি কি কোষ আছে তাদের নামটা একটুখানি বলে রেখে যাই, হয়তো আজকে লিখতে পারবো না। এখানে কি কি কোষ আছে এই মিউকোসা স্তরে, পাকস্থলীতে বিভিন্ন কোষ পেয়েছি, ক্ষুদ্রান্ত্র পাবো। ক্ষুদ্রান্ত্র দেখে বোঝা যাবে না যে কোনটা কোষ কোন কোষ, কিন্তু কাজের ক্ষেত্রে তারা আলাদা, এই জন্য নাম আলাদা। এখানে কি কি কোষ আছে, নাম্বার 1, এই ছবির পাশে লিখে রাখি, অ্যাবজর্পটিভ সেল। আমরা জানি ক্ষুদ্রান্ত্র অবশ্যই পরিপাকের পরে যে পাচিত রস হয় সেটাকে অ্যাবজর্পশন করে, সেই কাজটা যে করে তার নাম হচ্ছে অ্যাবজর্পটিভ কোষ, অ্যাবজর্পটিভ সেল। মিউকোসা স্তরে আমরা অ্যাবজর্পটিভ সেল পাবো। যে কোনোটাকে তুমি চিহ্নিত করতে পারো, কারণ দেখতে সবগুলো একই রকম। 2 নম্বরে আমরা পাবো গবলেট সেল। গবলেট সেল, এই কোষগুলো যেটা করে, প্রচুর পরিমাণে মিউকাস উৎপাদন করে, এবং ক্ষারীয় মিউকাস, বাইকার্বনেট আয়ন সমৃদ্ধ ক্ষারীয় মিউকাস উৎপাদন করে গবলেট কোষ। আর একটা কোষ আছে যেটাকে আমরা বলবো, আমি তো আগেই বলছি দেখে তুমি বুঝবা না, দেখতে সব একরকম কিন্তু কাজের ক্ষেত্রে আলাদা, এই জন্য তুমি যে কোনোটাকেই নাম দিতে পারো। এটাকে বলে এন্টেরো এন্ডোক্রাইনিক সেল, এন্টেরো এন্ডোক্রাইন সেল, এন্টেরো এন্ডোক্রাইন সেল, একটা শব্দ, এন্টেরো এন্ডোক্রাইন। ও, শব্দটা দেখা যাচ্ছে না, এখন দেখা যায় পুরোটা, এন্টেরো এন্ডোক্রাইন সেল। এটার ভেতর থেকে তোমার একটা হরমোন বের হয়, কোলিসিস্টোকাইনিন বলে, সিসিকে একটা হরমোন বের হয়। কাজটা এখন লিখতে পারবো না, শুধু নামগুলো লিখে যাও। 4 নাম্বার হচ্ছে আরেকটা কোষ আছে, এটাকে বলে প্যানেথ সেল। প্যানেথ, PANETH, প্যানেথ সেল। এটার ভেতর থেকে একটা এনজাইম বের হয়, লাইসোজাইম নামক এনজাইম। এই 4 রকমের কোষ আমরা পাচ্ছি। তাহলে দেখো
পাকস্থলীর মিউকোসা আর ক্ষুদ্রান্ত্রের মিউকোসার মধ্যে কোষগুলোর নাম কিন্তু টোটালি আলাদা, এবং এই কোষগুলো কোনটা কি কাজ করে সেটা আজকে লিখতে পারবো না, আমরা আজকে শুধু নামগুলো লিখে রেখে গেলাম। একসাথে টোটাল ছবিটা দেখানো যাচ্ছে না বোধহয়, না আসে না পুরোটা। এই যে দেখো তো, একটু বাঁকা করে দেই। এই তাহলে লেখাটা কমপ্লিট করে আর ছবিটা আঁকা কমপ্লিট করে আজকে চলে যাও সবাই। পরের দিন ইনশাল্লাহ আমরা এটার বর্ণনা দিব। সবার আঁকা হয়েছে? আমি ছবি এঁকে ছবি গ্রুপে আছে তোমাদের, সরি ওই যে বইয়ের ছবিটা